ওয়েলকাম বন্ধুরা। আজকে আমি অষ্টম শ্রেণীর তোমাদের বাংলার প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কবিতাটা রয়েছে সেই কবিতার প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। তোমরা তোমাদের বই আশা করি পেয়ে গেছো। সেখানে তোমরা তোমাদের এই কবিতাটা পেয়ে যাবে প্রথমেই, এবং তার নিচে তোমাদের এই প্রশ্নগুলো তোমরা পাবে। সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি বিশদ আলোচনা করব। প্রথমে এই কবিতার যে মূল বিষয়বস্তু সেটা আমরা দেখে নিই। কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় তিনি বলেছেন, জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন আমাদের তা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রতিটি মানুষের স্বভাব ও চরিত্র আলাদা, তাদের সামাজিক পরিচয় হয় ভিন্ন ভিন্ন। পরিস্থিতির চাপে আমরা অনেক সময় অন্যদের সঙ্গে আশানুরূপ ব্যবহার করতে পারি না। স্বার্থের কারণে কখনো আমরা অন্যদের ঠকাই, আবার কখনো অন্যদের কাছে ঠকে যাই। এইভাবে সুদূর অতীত থেকেই চলে আসছে অল্প বিস্তর মেনে নেওয়া ও মানিয়ে নেওয়ার পালা। একে এড়িয়ে যাওয়া আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। তারপরে চলে আসছি কবিতার উৎস। এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতাটি তার খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার বোঝাপড়া কবিতার যে প্রশ্ন ও উত্তর, যেটা তোমাদের প্রশ্নগুলো তোমাদের বইয়ে আছে, তার উত্তরগুলো একবার দেখে নেব। প্রথমে হাতে কলমে আছে। হাতে কলমে যে প্রথম যে প্রশ্ন তোমাদের আছে, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? এর উত্তরে লিখবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি, ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়? উত্তর লিখবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। এবার চলে আসছি পরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও। প্রথম যে প্রশ্ন সেটা আমরা দেখে নেব। সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? উত্তর লিখবে অপ্রত্যাশিত আঘাতে অন্যের সঙ্গে বিবাদ না করে সবার সাথে মিলে মিশে থাকতে হবে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে, এটি সবার চেয়ে শ্রেয়। চলে আসছি পরের প্রশ্ন। ঘটনা খুবই সামান্য, কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর লিখবে আলোচ্য অধিকাংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকেই সামান্য ঘটনা বলে উল্লেখ করেছেন। কোনো রকম ভয় যেখানে থাকে না সেখানেই আচমকা জাহাজ ডুবির মতো বিপদ ঘটে যায়। সেই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে এগিয়ে চলাই কবির মত। পরের প্রশ্ন, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো। এর উত্তরে তোমরা লিখবে আমরা কেউ কারোর মতো নয়, প্রত্যেকেরই স্বভাব চরিত্র আলাদা, সামাজিক পরিচয়ও ভিন্ন ভিন্ন। তাই মানুষের মধ্যে মনোমালিন্য ভেদাভেদ থাকাটাই স্বাভাবিক। তাই বলে বাড়াবাড়ি করাটা উচিত নয়। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে স্বার্থকে দূরে ঠেলে বন্ধুত্বের হাত বাড়ালেই জীবনে সহজেই খুঁজে পাওয়া যায় সুখ। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। উত্তর তোমরা কি লিখবে প্রতিকূল পরিস্থিতিতে মানুষ কখনো কখনো জীবনের প্রতি শ্রদ্ধা হারিয়ে মৃত্যু কামনা করে। সে মনে করে মৃত্যুতেই বুঝি সুখ দুঃখের অবসান। কিন্তু মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায় তখন মানুষ আকুল হয়ে ভাবে এ জীবন বড় সুন্দর। মানুষ আর প্রকৃতির মাঝে থাকা মধ্যেই জীবনের সার্থকতা। চলে আসছি পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? উত্তর লিখবে এই বিশ্ব সংসারে সবকিছুই পরিবর্তনশীল। কোনো মানুষ আমাদের প্রিয় হলেও অপরিহার্য নয়। তাই প্রিয় মানুষটির মৃত্যুতে আমাদের দুঃখ হলেও বিশ্ব সংসার কিন্তু তার স্বাভাবিক নিয়মে চলে। জীবনের এই সত্যই প্রশ্নোত্তরিত পংক্তি দুটির মধ্যে ফুটে উঠেছে। চলে আসবো পরের প্রশ্ন, কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? উত্তর লিখবে জীবনের চাওয়া ও পাওয়ার মধ্যে অনেক খারাপ থাকে। যদি ভেঙে যাওয়া স্বপ্নগুলো নিয়ে আমরা হাহাকার করতে থাকি তাহলে কোনোদিন এই জীবনে সুখী হতে পারবো না। আমাদের নিজের মনের বিরুদ্ধে দাঁড়িয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। না পাওয়ার কষ্ট ও হতাশা ঝেড়ে ফেলতে প্রয়োজনে কেঁদে মনের বোঝা হালকা করতে হবে। এইভাবেই মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। চলে আসবো পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। দোহাই তবে এই কার্যটা, যত শীঘ্র পারো সরো। কবি কোন কার্যের কথা বলেছেন
সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? এর উত্তরে তোমরা লিখবে, জীবনের চা পাওয়ার হিসাব করতে গিয়ে অনেক সময় পাওয়া সুখটুকুও আমরা হারিয়ে ফেলি, আর না পাওয়ার হতাশায় কেঁদে মরি। এই কার্যটা বলতে কবি হতাশার অন্ধকারে ডুবে সময় নষ্ট করার কথা বলেছেন। আচ্ছা, তোমরা কে কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট লিখে জানাবে। পরের প্রশ্ন চলে যাচ্ছি, 8 নম্বর প্রশ্ন। কখন আঁধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তর লিখবে, জীবনে কেবল ব্যর্থতার হিসাব কষে চলা, অন্যের পাওয়ার সঙ্গে নিজের না পাওয়ার তুলনা করা, হতাশার অন্ধকারে জীবনকে ভরিয়ে তোলা, এইসব অতিক্রম করে মনকে বুঝিয়ে কর্ম করে গেলে আধার ঘরে প্রদীপ জ্বালানো অর্থাৎ নিজের জীবনকে আনন্দে ভরিয়ে তোলা সম্ভব। পরের প্রশ্ন 9 নম্বর। ভুলে যা ভাই, কার সঙ্গে কতটুকুন তফাৎ হলো? এই উদ্ধৃতির মধ্যে দিয়ে জীবনে চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? উত্তর লিখবে, জীবনে কার কত আছে, কে কত বেশি পেল, কে কতখানি এগিয়ে গেল, আমার কতটুকু আছে, এইসব তুলনামূলক ভাবনা জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এসব দুশ্চিন্তা ভুলে গিয়ে যে পথে জীবনে মঙ্গল সাধিত হবে সেই পথে এগিয়ে যেতে হবে। উদ্ধৃত প্রশ্নে সেই পথের সন্ধান মেলে। চলে আসবো পরের প্রশ্ন 10 নম্বর। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? উত্তরে লিখবে, জীবনে চলার পথে হাজারো বাধা বিপত্তির সৃষ্টি হয়, তবুও সেই সব প্রতিবন্ধকতা কাটিয়ে জীবনে এগিয়ে যেতে হয়। বাধা বিঘ্ন দুঃখ যন্ত্রণায় কাতর হলে মন দুর্বল হয়ে পড়ে, লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না। দুঃখকে অতিক্রম করেই সুখের সন্ধান মেলে। জীবনে চলার পথে বাধা বিঘ্নরূপ কাঁটা সরিয়ে সাফল্যের প্রকৃত আনন্দ পাওয়া যায়। সাফল্য লাভের পথে দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা সহ সমস্ত বিরুদ্ধ পরিস্থিতিকে জয় করাকেই ঝঞ্ঝা কাটিয়ে আসা বলে উপলব্ধি করা যায়। এবার দেখো পরের যে প্রশ্ন, নিজের প্রশ্নগুলি উত্তর দাও, নিজের উত্তর নিজের ভাষায় লেখো। এগুলো কিন্তু বড় প্রশ্ন। তো প্রথম যে প্রশ্ন আছে দেখো, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? এর উত্তরে লিখবে, আমি কবির এই কথার সঙ্গে সহমত পোষণ করি। আমি বিশ্বাস করি জীবনে কখনো নিরবিচ্ছিন্ন সুখ যেমন মেলে না, ঠিক তেমনি দুঃখ দীর্ঘস্থায়ী হয় না, পালা করে একটির পর অন্যটি আসে। তাই সুখে যেমন অতি উচ্ছ্বসিত হতে নেই, তেমনি দুঃখেও ভেঙে পড়তে নেই, দুর্বল হতে নেই। আর এই পরিস্থিতিতে যে মানিয়ে নিতে পারে সেই জীবনযুদ্ধে জয়ী হতে পারে। জীবনে চলার পথে যেসব বাধা আসবে সেগুলোকে আমি পরিস্থিতি অনুযায়ী অতিক্রম করার চেষ্টা করব। কারণ জীবন কখনোই সহজ পথে প্রবাহিত হয় না, প্রতি পদক্ষেপেই আসবে কোনো না কোনো প্রতিবন্ধকতা। কিন্তু তাতে যদি আমরা বিভ্রান্ত হয়ে পড়ি তাহলে জীবনযুদ্ধে হেরে যাব। সেজন্য উপস্থিত বুদ্ধি দিয়ে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে জীবনের ময়দানে টিকে থাকতে হবে। চলে আসবো 2 নম্বর প্রশ্ন। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো? সত্যকে মেনে নেওয়ার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে? একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো। এর উত্তরে তোমরা কি লিখবে, কবি একটি গানে বলেছিলেন, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। কবির এই ভাবনার সাথে আমিও বিশ্বাসী। নিজের মনের সাথে আত্মকথনের অর্থ হলো কোথাও গিয়ে হয়তো নিজেকেই খুঁজে পাওয়া। কবির মতো আমিও নিজের মনের সঙ্গে কথা বলি। আসলে মনের সঙ্গে এই কথা বলা এক ধরনের আত্মবিশ্লেষণের প্রক্রিয়া। নিজের ত্রুটিগুলি খুঁজে বের করে তাকে পরিস্থিতির সঙ্গে মিলিয়ে যাচাই করে নেওয়া। জীবনে চলার পথে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়, তাই বলে থমকে গেলে চলে না। আমি বরাবরই পড়াশোনায় ভালো, পরীক্ষায় ভালোই নাম্বার পাই। এই অবস্থায় যদি কোনোবার ফল খারাপ হয় কিংবা নম্বর কম পাই, তবে আমি ভেঙে পড়বো না। মনকে বোঝাবো এটা সাময়িক, তারপর খুঁজে বের করব কি কারণে আমার রেজাল্ট খারাপ হলো। এই ব্যাপারে গুরুজনের পরামর্শ নেব। মনকে বোঝাবো আমি সাধ্যমতো পরিশ্রম করিনি বলেই এরকম হয়েছে। তাছাড়া এটিই তো জীবনের একমাত্র পরীক্ষা নয়। সুতরাং হতাশ না হয়ে পূর্ণ উদ্যমে আবার পড়ায় মন দেব। মনের সব হতাশা ঝেড়ে ফেলে আগামী পরীক্ষার জন্য নিজেকে আরো ভালোভাবে তৈরি করব। সবসময় মনে রাখবো, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই আপ্তবাক্যটি। চলে আসছে শেষ প্রশ্ন। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তেমন করে কথাটির অর্থ বুঝে দাও। এখানে কবি কি ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো। এর উত্তরে তোমরা কি লিখবে দেখে নাও।
এর উত্তরে লিখবে তেমন করে কথাটির সাধারণ অর্থ সেইভাবে, অন্যভাবে বলা যায় আন্তরিকভাবে। আসলে কবি বলতে চেয়েছেন আন্তরিকতার সঙ্গে মনে বিন্দুমাত্র দ্বিধা না রেখে যদি পারস্পরিক সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া যায় তবে অনেকটাই সুখ বা আত্মতৃপ্তি পাওয়া যায়। কবি এখানে মানসিক সুখ শান্তির ইঙ্গিত দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন মানসিক সুখই জীবনকে সহজ সাবলীল ছন্দময় করে তোলে। পার্থিব সুখ তথা ধন দৌলত অর্থ প্রধান নয়, আসল হলো মানসিক প্রশান্তি। এই মানসিক প্রশান্তি লাভের প্রকৃত সুখ মেলে, পাওয়া যায় অনেকটা স্বস্তি। জগৎ ও জীবনকে পরম সুখের ও আনন্দের বলে মনে হয়। তোমাদের এই গেল অষ্টম শ্রেণীর প্রথম যে কবিতা, বোঝাপড়া কবিতার প্রশ্ন এবং তার উত্তর। তোমরা কে কোথায় দেখলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের এরপরের কবিতা বা গল্পগুলোর প্রশ্নোত্তর যদি তোমাদের দরকার হয় তোমরা কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদের জন্য প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসব। তোমরা সবে সবে বই পেয়েছো, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।